সময় আবার গ্রামের সবাই কবিরাজি চিকিৎসায় বিশ্বস্ত ছিলেন। তারপরে অনেক কবিরাজ দ্বারা তাবিজ, কবজ এবং বাড়ি বন্ধ করে নেওয়া হয়। তারপরও কোনো কাজ হয়নি। আস্তে আস্তে আরো অস্বাভাবিক হয়ে পড়ে জেঠি। পরে গাইবান্ধার বড় একজন কবিরাজ দ্বারা চিকিৎসা শুরু হয়। গাইবান্ধা জেলার মধ্যে একজন বড় কবিরাজ ছিলেন উনি। আল্লাহ ওনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। একদিন সেই কবিরাজ আমার জেঠির ওপর জিন হাজির করায়। তখন সবাই জানতে পারে যে 3টা আম গাছ কেটে ফেলা হয়েছে, সেগুলোতে জিন বন্দি করা ছিল এবং বাকি যে তেঁতুল গাছ আর আম গাছটা আছে সেটাতেও জিন বন্দি করা আছে। আম গাছগুলো কেটে ফেলার পর জিনগুলো ছাড়া পেয়ে এতদিন বন্দি থাকার রাগে জেঠির ওপর ভর করে বসে। এখানে বলে রাখা ভালো, আমার জেঠির বাবা জিন ছাড়ানোর কাজ করতেন। ওনার সাথে বেশ কিছু ভালো জিনও ছিল। আমার জেঠির বাবাই নাকি জিনগুলোকে বন্দি করেছিলেন। আমার জেঠি ছিল ওনার বাবার একমাত্র সন্তান, তাই জিনগুলো প্রতিশোধ নেওয়ার জন্য জেঠিকে বেছে নেয়। অনেক আগেই জেঠির বাবা জিনের আক্রমণে নাকি মারা গিয়েছিলেন। ওনার লাশ বিলের ভেতর কাদামাখা অবস্থায় পাওয়া যায়। যাক, ওসব কথা আর নাই বলি। কবিরাজ অনেক চেষ্টা করার পরও কোনো কাজ হচ্ছিল না। জিনগুলো অনেক ক্ষমতাশালী ছিল। দিন দিন আরো অস্বাভাবিক হতে থাকে জেঠি। সারাদিন রাত শুধু একা বিড়বিড় বিড়বিড় করত। খাবারের কথা বললেই যেন চোখ গরম করে তাকিয়ে থাকত। চিকিৎসা চলাকালীন অবস্থায় হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় জেঠি। এমনকি হাঁটাচলাও করে না। যেখানে শুইয়ে রাখা হয় সেখানে লাশের মতো পড়ে থাকত। এমন অবস্থায় কিছুদিন পর কবিরাজ বলে, আমি 3 দিন আর চিকিৎসা করতে আসবো না। আমার কাজ কিছু সম্পূর্ণ করতে হবে এবং তারপর আবার চিকিৎসা শুরু করব। আমার কাজগুলো সম্পূর্ণ না হলে চিকিৎসা করে কোনো ফায়দা হবে না। জিনগুলো বড়ই শক্তিশালী। এই কথা বলে চলে যায় কবিরাজ। তারপর কবিরাজ আর 3 দিন আসে না। কেউ জানে না যে কবিরাজ তার কাজ সম্পূর্ণ করেছে কিনা। ঠিক 3 দিন পর কবিরাজ আসে। তারপর কবিরাজ অস্বাভাবিক কিছু কাজের কথা বলে এই কাজগুলো না করলে জেঠি সুস্থ হবে না। তো কি আর করার, কবিরাজের কথা মতো সবাই কাজগুলো করতে বাধ্য হয়। কবিরাজ 3টা কাজের কথা বলে। প্রথম কাজ, বাড়ির ভেতর একটা কবর খুঁড়তে হবে। দ্বিতীয় কাজ, 7টা একদম সাদা কবুতর লাগবে এবং সেগুলোকে এক নিঃশ্বাসে জবাই করতে হবে। তৃতীয় কাজ, 21টা কবরের মাটি